প্রথমেই আমরা দেখতে পাই 1960 সালের দৃশ্য। সেই রাতে ভীষণ বৃষ্টি হচ্ছিল। তখনই আমরা একটা গুদামের মধ্যে একজন বাবাকে দেখতে পাই, যে তার বাচ্চা ছেলেকে ঘুম পাড়াচ্ছিল। আর সেই গুদামের বাইরেই ছিল একদল লোক, যারা এই গুদাম লুট করার ষড়যন্ত্র করছিল। অন্যদিকেই তখন আমরা রাস্তার পাশে একটা কালো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। সেই গাড়ির ভেতরে বসে আছে একজন মহিলা। এই মহিলার নাম সন্ধ্যা। সে যেন চোখ বন্ধ করে ধ্যান মগ্ন হয়ে রয়েছে। তার ঠোঁটে উচ্চারিত হচ্ছে শ্রীকৃষ্ণের মন্ত্র। সে যখন গভীর মনোযোগে মন্ত্র জপছিল, হঠাৎই যেন চোখের সামনে ভেসে ওঠে একটা শিশু, যার পেটে কৃষ্ণের ত্রিশূলের মতো চিহ্ন। অন্যদিকে আমরা গ্যাংস্টার থিলগান এবং তার দলবলকে একটা গুদামের মতো জায়গায় দেখতে পাই, যেখানে তাদেরই এক কর্মচারীর মৃতদেহ পড়ে রয়েছে। আর এটা সেই লোক যে তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল। দেখে বোঝাই যাচ্ছে কেউ তাকে মেরে ফেলেছে। হয়তো গতকাল রাতে আসা লোকগুলোই গুদাম লুট করে তাকে মেরে চলে গেছে। তো কিছুক্ষণ পরই সেখানে সন্ধ্যা আসে। তখন সে একটা ছোট্ট বাচ্চাকে কৃষ্ণের মতো সাজে দেখতে পায়। থিলগানের গ্যাংয়ের একজন সদস্য বলে ওঠে যে এটা ওই লোকটারই ছেলে, আজকে ওর জন্মদিন ছিল, তাই ওর বাবা অনেক খুশি ছিল। তাকে একদম কৃষ্ণের মতো সাজিয়ে সব জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল। সন্ধ্যার তো তখন ওই বাচ্চাটিকে দেখে মায়া হয়, তাই সে তার কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয়। তখন গ্যাংস্টার থিলগান ওই বাচ্চাটিকে কোনো এক চার্চের সামনে ফেলে রেখে আসতে বলে, কিন্তু তার স্ত্রী অনেক জোরাজুরি করে, কারণ তাদের কোনো সন্তান ছিল না। সে ওই বাচ্চাটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে চায়। থিলগানও তখন তার স্ত্রীর কথায় রাজি হয়ে যায়, যদিও তার এতে মোটেও কোনো ইচ্ছা ছিল না। এরপরে আমরা ওই বাচ্চাটির নামকরণের দৃশ্য দেখতে পাই, যেখানে পণ্ডিত মশাই তার নামকরণ করছিলেন। পণ্ডিত মহাশয়ের উক্তি থেকে জানতে পারি যে তার জন্ম কৃষ্ণ জন্মাষ্টমীর দিন হয়েছিল, তাই এর কারণে তার নাম পারিভেল কান্নার নামকরণ করা হয়। সান্ধ্যা তো তার ছেলেকে নিয়ে অনেক খুশি ছিল। তো একদিন তার ছেলের সাথে সে খেলা করতে থাকে। সেই সময় সে লক্ষ্য করে যে তার ছেলে কখনো হাসে না। সে অনেক চেষ্টা করে, কিন্তু তারপরও তার ছেলেকে হাসাতেই পারে না। সে তো এটা নিয়ে অনেক ভয় পেয়ে যায়। সে পারিকে নিয়ে ডাক্তারের কাছেও চলে যায়। ওই ডাক্তার জানায় বাবার মৃত্যু তার জীবনে এক বিশাল মানসিক আঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে তার উপর গভীর প্রভাব ফেলেছে, যার কারণে সে কখনো হাসে না। এরপর সন্ধ্যা তার ছেলেকে মন্দিরের পূজারীর কাছে দেখায়। সে তাকে বলে 7 বছর হতে না হতেই আপনার ছেলে হাসতে শিখবে। কিন্তু দেখা যায় তেমনটা কিছুই হয় না। একদিন সন্ধ্যাকে পাড়ির স্কুলে ডেকে নিয়ে যাওয়া হয়, যেখানে সে জানতে পারে তার ছেলে অনেক মারপিট করে। তার শিক্ষক তার মাকে পরামর্শ দেয় যেন পাড়িকে সেই কাজটি করানো হয় যেটার প্রতি তার আগ্রহ বেশি। সেই পরামর্শ অনুযায়ী তার মা তাকে একটা ক্যারাটে স্কুলে ভর্তি করিয়ে দেয়। সেখানে খুব সহজেই সে মানিয়ে যায়। এরপর কেটে যায় বেশ কিছু বছর। পারি এখন কিশোর বয়সের হয়েছে। তো একদিন তার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন সে তার প্রিয় ছেলেকে তার কাছে ডাকে। তারপর জানায় যে পারি মূলত তাদের ছেলে নয়, তাদের বাড়িতে একজন বোবা দারোয়ান ছিল, পারি হলো তারই ছেলে। এই কথা শুনে পারি অনেক কষ্ট পায় আর বলে এ কারণেই বাবা আমাকে পছন্দ করে না, তাই না? সন্ধ্যা তখন বলে এটা কোনো কথা না, সে একটু ওরকমই, কিন্তু সে তো তোমার বাবা, তাই তুমি তোমার বাবার খেয়াল রেখো। আর সে তাকে এটাও বলে যে সে যেন হাসতে শিখে যায়, কারণ সে হাসলে তাকে অনেক সুন্দর লাগবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি সন্ধ্যা মারা গেছে। তার মৃতদেহের সৎকার যেখানে করা হচ্ছিল, সেখানেই এক পণ্ডিতের সাথে থিলগান কথা বলতে থাকে যে সে পারিকে এখানেই ছেড়ে যেতে চায়। কিন্তু পণ্ডিত তাকে বলে কোনো কিছুই জীবনে অনর্থক হয় না, আর এই ছেলে তার জীবনে আসার পিছনেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। এখন সে যদি তাকে এখানে রেখেও যায়, তাও কালক্রমে সে ঠিকই তার কাছে পৌঁছে যাবে। তাই তার ছেলেকে কোথাও না ফেলে দিয়ে নিজের কাছেই রাখা উচিত। এরপর দেখা যায় পারি তো এক জায়গায় মন খারাপ করে বসেছিল। তখনই একটা মেয়ে তার পাশে এসে বসে। পারিকে ওই মেয়েটি জানায় আজ আমার মাও মারা গেছে, কিন্তু জানো আমার মা মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল যেন আমি তাকে হাসি মুখে বিদায় দেই। আমি নিশ্চিত তোমার মাও হয়তো ঠিক একই কথা বলেছে। জানো, হাসি মুখে বিদায় করলে সে ব্যক্তি সরাসরি স্বর্গে যেতে পারে, তার কোনো পিছুটান থাকে না। তখন পারি ওই মেয়েটিকে উত্তরে বলে আমি হাসতে পারি না, আমি জীবনে কখনো হাসিনি। ওই মেয়েটি তখন পারিকে বলে তুমি হাসবে, দেখো তোমাকে হাসলে খুব ভালো দেখাবে। এই কথাটা শুনেই পারি একদম অবাক হয়ে যায়, কারণ এই একই কথা তো তার মাও তাকে শেষ মুহূর্তে বলে গিয়েছিল। তো এখানে আমরা জানতে পারি ওই মেয়েটির নাম হলো রুক্মিণী। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই থিলগান এবং পারি ট্রেনে করে বাড়িতে যাচ্ছে। তখন হঠাৎ করেই থিলগানের উপর কিছু গুন্ডারা আক্রমণ করে। তখন পারি সাহসিকতার সাথে সবাইকে প্রতিহত করে আর ভয়ঙ্কর ভাবে তাদের সাথে লড়াই করে। পারিকে এভাবে লড়াই করতে দেখে তার বাবা তার জীবনের উদ্দেশ্য বুঝতে পারে। সে বুঝতে পারে কেন সৃষ্টিকর্তা পারিকে তাদের কোলে তুলে দিয়েছে। দেখা যায় সবাইকে সে একাই হারিয়ে দেয়। এটা দেখে থিলগান অনেক খুশি হয় আর তাকে তার ছেলে হিসেবে মন থেকে মেনে নেয়। দৃশ্য পরিবর্তন হয় আর
আর আমরা তখন আফ্রিকা 1993 সালের পোর্ট্রি টাউনের একটি বন্দর দেখতে পাই। তখন একজন বলতে থাকে যে আমাদের দেশ এখন যুদ্ধরত অবস্থায়, তোমরা যদি চলে যেতে চাও তাহলে তোমাদের কাছে যে সোনা রূপা আছে সেগুলো রেখে চলে যেতে পারো। এরপরে আমরা কিছু আফ্রিকান সৈন্যদের দেখতে পাই যারা একটা ট্রেনের জন্যই দাঁড়িয়েছিল। সম্ভবত ওই ট্রেনে করে সোনা আসার কথা। যখন ওই ট্রেনটা ওখানে পৌঁছায় তখন ওই আফ্রিকান সৈন্যগুলো ট্রেনের কন্টেইনার খোলে। প্রথমে তারা ভাবে যে তার মধ্যে হয়তো সোনা রয়েছে, কিন্তু পরবর্তীতে যখন বক্সগুলোর উপর থেকে চাদর সরানো হয় তখন দেখা যায় তার ভেতর তো শুধু মাছ। আর ওই মাছের একটা বাক্সে তামিল ভাষায় মাছগুলো রান্না করে খাওয়ার কথা লেখা ছিল। এসব দেখে ওই আফ্রিকান সৈন্যগুলো অনেক বেশি রেগে যায়। এখানে তাদের সোনা আসার কথা ছিল, অথচ তার পরিবর্তে চলে এসেছিল মাছ। তারা তো অনেক ক্ষেপে যায়। তখন ব্যাকগ্রাউন্ডে আমরা কেরালার একটি মন্দির থেকে গয়না চুরির সংবাদ শুনতে পাই। সেখান থেকে দৃশ্য চলে যায় থিলগানের কাছে। আমরা দেখতে পাই সে বেশ সেজে গুজে রয়েছে। তখন পেছন থেকে তার দ্বিতীয় স্ত্রী আসে, আর তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে আজ পারির বিয়ে হতে চলেছে। এটা নিয়ে থিলগান অনেক খুশি, কিন্তু তার দ্বিতীয় স্ত্রী অতটা খুশি না। তার মতে সে হলো এক অনাথ ছেলে, তার জন্য এত খুশি হওয়ার দরকার নেই। সেই সময় থিলগান তার উপর রেগে যায় আর বলে আর কোনোদিন যেন সে এরকম কথা না বলতে শোনে, তাহলে থিলগানের চেয়ে খারাপ আর কেউ হবে না। থিলগান এটাও বলে যে পারি আমার বড় সন্তান, আমার হাতের সব থেকে বড় শক্তি। এরপরে আমরা পারিকে দেখতে পাই সে আগের থেকে এখন আরো বেশি শক্তিশালী, ভয়ঙ্কর, সাহসী এবং নির্ভয় হয়ে উঠেছে। তার নাম শুনলে সকল গুন্ডারা ভয় পায়। তো এরপর দেখা যায় সে ওই এলাকায় থাকা তার সমস্ত শত্রু এবং বন্ধুদেরকে এক জায়গায় করে। তাদের জানায় বিয়ের পর সে তার বাবার জন্য আর কোনো কাজ করবে না, তার বউকে নিয়ে দূরে কোথাও চলে যাবে আর শান্তিতে বসবাস করবে। এখন তারা কেউ যেন সেই শান্তি ভঙ্গ না করে, তাহলে তার থেকে খারাপ আর কেউ হবে না। তার যাওয়ার পর যেন কেউ তার বাবাকেও ডিস্টার্ব না করে। এরকম অনেক কথা বলে সে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই পেছন থেকে একজন বলে ওঠে পারির মতো একজন বাঘকেও একটা মেয়ে বিড়াল বানিয়ে ফেললো, তো আমরা কি সেই মেয়ের নাম জানতে পারি যার সাথে আপনি বিয়ে করছেন? সেখানে থাকা সবাই তার স্ত্রীর নাম জানার ইচ্ছা প্রকাশ করে। আমরা তখন তার স্ত্রীর নাম জানতে পারি। সে আর কেউ নয়, সেই রুক্মিণী, যার সাথে তার মায়ের মৃতদেহ সৎকারের দিন দেখা হয়েছিল। এরপরই ফ্ল্যাশব্যাকের দৃশ্যে আমাদেরকে রুক্মিণীকে দেখানো হয়। আমরা জানতে পারি সে একজন ভেটেরিনারি ডাক্তার। সেখানে একজন বাচ্চা একটা কুকুর নিয়ে আসে তার চেকআপের জন্য, আর বাচ্চাটা বলে তার কুকুরকে তার ভাই ভয় দিয়েছে, যার কারণে সে একটু অসুস্থ হয়ে পড়েছে। তখন রুক্মিণী তার ভাইকে ভেতরে ডাকে। দেখা যায় তার ভাই তো আর কেউ না, বরং পারি। সে ভেতরে আসলেই রুক্মিণী তাকে কুকুরের দেখাশোনার দায়িত্ব দিয়ে দেয়। তখন তো ওই কুকুরটি তার গায়েই টয়লেট করে ফেলে। এতে করে সে অনেক রেগে যায়। সে তখন ওই কুকুরটা রুক্মিণীর হাতে দিয়ে তার সামনেই নিজের গেঞ্জি খুলে সেটা সেখানে ফেলে রেখে চলে যায়। সেই সময় রুক্মিণী তার পেটে থাকা কৃষ্ণের সেই ত্রিশূলের চিহ্নটা দেখে ফেলে। এটা দেখেই তো সে তাকে চিনতে পেরে যায়। তবে পারি তো তাকে চিনতে পারে না, তাই সে সেখান থেকে রাগ দেখিয়ে চলে যেতে থাকে। তখনই রুক্মিণী তার পেছন পেছন আসে আর বলে ওঠে তুমি এখন পর্যন্ত হাসতে শেখনি, তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর দেখাবে। এই কথা বলার সাথে সাথেই তো পারি অবাক হয়ে পেছনে তাকায়। সেও তখন রুক্মিণীকে চিনতে পারে। এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে, যেখানে আমরা দেখতে পাই যে সেদিন যখন রুক্মিণীর মা মারা গিয়েছিল সেদিন তার বাবা নেশায় বুঁদ হয়ে সেখানেই পড়েছিল, তাই তখন তার মায়ের মুখাগ্নি এই পারিই দিয়েছিল। আর এরপরই রুক্মিণী তার কাছে এসে কথা বলতে শুরু করে। তখন থেকেই তাদের পরিচয়। বর্তমানে পারি বলতে থাকে দীর্ঘ 14 বছর ধরে তারা একে অপরের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। আজকে সেই দিন যেদিন তাদের দেখা হলো। সে বলতে থাকে আমার দীর্ঘ 14 বছরের অপেক্ষা শেষ হলো আজ। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা তাদেরকে সেই সিঁড়ির পরেই বসে থাকতে দেখতে পাই যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। পারির কণ্ঠে আমরা আবারও শুনতে পাই যে এতদিনের দূরত্ব রুক্মিণীকে বানিয়ে দিয়েছে বুদ্ধা আর তাকে শয়তান। 4 বছর লেগে গেছে তাকে রুক্মিণীর যোগ্য হওয়ার জন্য। পারি তখন রুক্মিণীর কাছে প্রতিজ্ঞা করে যে সে সব ধরনের খারাপ কাজ ছেড়ে দিবে। রুক্মিণীকে তখন সে বিয়ের জন্য প্রপোজ করে। এতে তো রুক্মিণীও বেশ খুশি হয়ে যায় আর সাথে সাথে রাজি হয়। দৃশ্য চলে আসে বর্তমানে, অর্থাৎ পারির বিয়ের অনুষ্ঠানে। দেখা যায় তাদের বিয়ে খুব সুন্দরভাবেই হচ্ছিল। কিছুক্ষণ পরে পারির বাবা তার গ্যাংয়ের সদস্যদের সাথে বিয়েতে উপস্থিত হয়। তারা সবাই তো অনেক খুশি ছিল এই বিয়ে উপলক্ষে। বর এবং কনে থিলাগানের কাছ থেকে আশীর্বাদও নেয়। তখন বর অর্থাৎ পারি তার বাবাকে বলে কেন সে এই গুন্ডাগুলোকে এই বিয়েতে নিয়ে এসেছে। তখন তার বাবা বলে এদের সাথেই তুমি বড় হয়েছো, এদের অধিকার সবার আগে। এরপর সবাই নাচ গান করে আনন্দ করতে শুরু করে আর তার বিয়ের আনন্দে সবাই মেতে ওঠে। এই সময় পারির বাবা তাকে উপরে ডাকে। তো যখন তার বাবা তাকে বলে যে আফ্রিকা থেকে পাঠানো গোল্ড ফিশ এসেছে, অর্থাৎ সেই সোনার কথা বোঝানো হয়েছে এখানে। ওই গোল্ড ফিশ গুলো সত্যিকারের মাছ দিয়ে পরিবর্তন করা হয়েছে। তুমি কি এই সম্পর্কে কিছু বলতে পারবে? এর উত্তরে পারি বলে হ্যাঁ, এটা সত্য যে আমি ওগুলো পরিবর্তন করেছি। ওগুলো শুধু আমাদের ভালোর জন্যই করেছি। আর বাবা, আমি তোমার জন্য অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আর না। তখন তার বাবা বলে হঠাৎ করে তুমি এত ভালো হয়ে গেলে কিভাবে? ও, বুঝতে পেরেছি, সব ভালোবাসা। ঠিক আছে, তুমি ওগুলো আমাকে ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ক্ষমা করে দিব।
আমি তোমাকে যেতে দিব। কিন্তু পারি বলে আমি তো ওগুলো ফেরত দেব না। তখন তার বাবা তাকে অনেক জোরে চড় মারে। থিলগান চড় মারার পরই পারিকে বলে ওদিন তোকে ওখানেই ফেলে রেখে আসা উচিত ছিল। কিন্তু সেই সময় ছাদে রুক্মিণী চলে আসে, যার কারণে তখন সবাই স্বাভাবিক হয়। তো এরপরে নিচে এসে রুক্মিণী আর পারি অন্য সবার সাথে আবারও নাচতে থাকে, অনেক আনন্দ করতে থাকে। এর কিছুক্ষণ পরই তার বাবা তাকে আবার ডাকে। পারি তখন বুঝতে পারে তার বাবা তার সাথে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছে, তাই সে নিজে চলে যায় আর বলতে থাকে আমার মা যখন মারা গিয়েছিল তখন আমি কাঁদিনি, তুমি সবসময় আমাকে অনাথ বলেছ, আমাকে অস্ত্রের মতো ব্যবহার করেছ। তখন তার বাবা বলে তুমি কিন্তু লিমিট ক্রস করো না, আমার রাগ হলে কিন্তু তোমাকে মেরে ফেলতে পারি। এই সময় পারি বলে রাজার জীবন যেমন পাখির মধ্যে বন্দী, ঠিক তেমনি আপনার জীবন গোল্ডফিশের মধ্যে বন্দী। আর এই গোল্ডফিশ কোথায় আছে সেটা শুধুমাত্র আমি জানি, তাই আপনি কখনো আমাকে মারতে পারবেন না। তার বাবা বলে তোমাকে না হয় না মারলাম, রুক্মিণীকে তো মারতে পারবো। তখন তো পারি প্রচন্ড রেগে যায়। এরপরই তার থিলগানের গুন্ডাদের সাথে তুমুল ফাইট শুরু হয়ে যায়। তখন থিলগান বলে আজ যে অবস্থা হয়েছে এটা শুধুমাত্র রুক্মিণীর জন্য। তাই থিলগান সেই মুহূর্তে যায় রুক্মিণীকে মারতে, কিন্তু সঠিক সময়ে পারি সেখানে পৌঁছে যায় আর তার বাবারই হাত কেটে ফেলে রুক্মিণীর সামনে। পারি এরপর রুক্মিণীকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো মোটেই বুঝতে চায় না। এরপরই আমরা দেখতে পাই পারিকে পুলিশে ধরে নিয়ে গেছে। সেখানে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। পারি সেখানে অনেক কয়েদিদের হাতে মার খেতে থাকে। শুধু তাই নয়, পুলিশদের হাতেও সে অত্যাচারিত হয়। এর মধ্যে একদিন পারির লোক এসে জানায় যে রুক্মিণী এবং তার বাবা কোথায় যেন চলে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা থিলগানের সাথে একজন নেতাকে দেখতে পাই। সেই নেতা তাকে জানায় যে যদি তার এই গোল্ডফিশের স্মাগলিং এর কথা সবাই জেনে যায় তখন তারা অনেক বড় বিপদে পড়ে যাবে। অন্যদিকে জেলখানায় দেখতে পাই পুলিশরা অনেক ভয়ঙ্কর ভাবে পারিকে টর্চার করছে। ওই পুলিশগুলো তার কাছে জিজ্ঞেস করছে যে গোল্ডফিশ গুলো কোথায়, সেগুলো পারি কোথায় রেখেছে, কিন্তু পারি তার কোনো উত্তরই দেয় না। এর মধ্যেই তারা রুক্মিণীর ছবি দেখতে পায় তার কাছে আর তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকে। তখনই পারি অনেক রেগে যায় আর পুলিশকে ধরেই মারতে শুরু করে। তারপর সে নিজের মাথায় বন্দুক ঠেকায় আর জেলখানার সব পুলিশদের ভয় দিতে শুরু করে, কারণ তার বেঁচে থাকা অনেক বেশি জরুরি ছিল সবার জন্য। এর পাশাপাশি তাকে যেই কয়েদিরা মেরেছিল তাদেরকেও সে মারতে থাকে। ধীরে ধীরে জেলখানায় তার এক আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। সবাই তো তাকে সম্মান দিতে শুরু করে, সবাই তাকে ভয় পেতেও শুরু করে। অন্যদিকে আমরা ওই নেতা আর থিলাগানকে দেখতে পাই, তারা ওই গোল্ডফিশ পারির কাছ থেকে কিভাবে বের করবে সেই বিষয়ে আলাপ আলোচনা করছিল। তখন ওই নেতা থিলাগানকে একটা বুদ্ধি দেয় যে যদি তারা রুক্মিণীকে খুঁজে বের করতে পারে তাহলে আপনা আপনি গোল্ডফিশের খোঁজ তারা পেয়ে যাবে। তখন পারি নিজে এসেই তাদের গোল্ডফিশের খোঁজ দিয়ে যাবে, তাই খামোখায় ভাবে পারিকে মেরে তারা কোনো লাভ করতে পারবে না। এরপর দেখা যায় থিলাগান সুস্থ হয়ে ওই পুরোহিতের কাছে যায় আর তাকে খুব ভয়াবহ ভাবে মেরে ফেলে, কারণ ওই পুরোহিতের কথাতেই তো থিলাগান ওই দিন পারিকে নিজের সাথে নিয়ে এসেছিল। এরপর সে তার লোকজনদের 10 দিন সময় দেয় আর এই 10 দিনের মধ্যে রুক্মিণীকে তার সামনে এনে দিতে বলে। এরপরই আমরা 5 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে জানা যায় যে পারি চাইলেই ওই জেলখানা থেকে বের হয়ে আসতে পারত। সে আসলে নিজেই নিজেকে রুক্মিণীকে কষ্ট দেওয়ার জন্য শাস্তি দিচ্ছিল। এছাড়াও সে যে খারাপ কাজ এবং খুন করেছিল তারও প্রায়শ্চিত্ত করছিল। সেখানে আমরা তার বন্ধুদেরও দেখতে পাই যারা এত বছর পর রুক্মিণীকে খুঁজে পায়। তারা জানায় রুক্মিণীকে আন্দামানের ব্ল্যাক আইল্যান্ড শহরে দেখা গেছে, তার বাবা মারা গেছে এতদিনে। এখন সে একটা ভেটেরিনারি হসপিটালে চাকরি করছে, সে এখনো বিয়েও করেনি। এসব জানতে পেয়ে পারি তো অনেক খুশি হয়। তখনই সে জেলখানা থেকে বের হতে চায়। রুক্মিণীর সাথে দেখা করার জন্য সে অনেক বেশি মরিয়া হয়ে ওঠে। তখনই সে এসপি কে জানায় যে সে এখন বের হতে চায়, কারণ অনেক আগে এসপি কে 10 লক্ষ টাকার বিনিময়ে এক ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং গ্যাং পারিকে ছাড়িয়ে নিতে চেয়েছিল, পারিকে তাদের গ্যাং এর মেম্বার বানাতে চেয়েছিল। এই বিষয়টা পারি জানতো, এই কারণে সে এসপির কাছে যায় এবং সেই ইন্টারন্যাশনাল গ্যাং এর সাথে যুক্ত হওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন এসপি পারিকে বের করে নিয়ে ওই ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং গ্যাং এর হাতে তুলে দিতে চায়, কিন্তু তখনই পারি সবাইকে মেরে সেখান থেকে পালায়। অন্যদিকে এই বিষয়টা থিলাগান জানতে পারে। অন্যদিকে আমরা দেখি পারির বন্ধুরা একজন কমেডিয়ানকে ধরে নিয়ে আসে। সে বিভিন্ন জায়গায় কমেডি শো করে থাকে। তার সাথে পারির জেলখানায় দেখা হয়েছিল। তাকে ধরে নিয়ে আসার পেছনে একটা কারণ ছিল। রুক্মিণী যে ব্ল্যাক আইল্যান্ডে থাকতো সেখানে অপরিচিত কেউ ঢুকতে পারতো না, এমনকি পুলিশও ঢুকতে পারতো না। তারা প্ল্যান করেছিল যে ওই কমেডিয়ানকে নিয়ে পারি কমেডিয়ান সেজে সেই গ্রামে যাবে। এরপর আমরা ওই নেতাকে দেখতে পাই যে থিলাগানকে এসে থ্রেট দিতে থাকে, যদি সে ওই গোল্ডফিশ খুঁজে না বের করতে পারে তাহলে তাকে 20 বছরের জেল খাটাবে। তখন থিলাগান কিছুটা ভয় পেয়ে যায় আর জোরদার ভাবে ওই ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং গ্যাংকে খুঁজতে থাকে। অনেক কষ্টের পর থিলাগান ওই এসপির মাধ্যমে তাদের খোঁজ পায়। দেখা যায় তারা হাসপাতালে ভর্তি ছিল। তারা থিলাগানকে জানায় ওই পারি তাদের সবাইকে মেরে পালিয়েছে আর এখন সেই ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং গ্যাং এর বস তাকে খুঁজছে, তাকে তারা মেরে ফেলতে চায়।
তখন থিলাগান জানায় যে আমি তাকে জীবিত চাই। এরপর থিলাগান ওই এসপি কে মেরে ফেলে, কারণ ওই এসপির কারণেই আজ পারি জেলখানা থেকে বের হতে পেরেছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ব্ল্যাক আইল্যান্ডের দৃশ্য দেখতে পাই, যেখানে পারি একজন কমেডিয়ান সেজে সেই আইল্যান্ডে প্রবেশ করে। এরপর সে কমেডি করে সবাইকে হাসাতে থাকে। তার সাথে আরো কয়েকজন এসেছিল। এর কিছুক্ষণ পরই সেখানে এন্ট্রি হয় রুক্মিণীর। এত বছর পর পারিকে দেখে রুক্মিণী এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এতদিন পর একে অপরকে দেখে তারা স্তম্ভিত হয়ে যায়। তারপরে রুক্মিণী সেখান থেকে চলে যায়। তখনই তার পিছু পিছু পারিও যায় আর তার সাথে দেখা করে। তখন সে রুক্মিণীকে জানায় যে আমি এখন ভালো হয়ে গিয়েছি, আর কোনো অন্যায় কাজ করি না। এছাড়াও পারি রুক্মিণীকে তার ভালো হওয়ার সার্টিফিকেটও দেখায়, কিন্তু রুক্মিণী তার উপর বিশ্বাস করে না। সে বলে এটাও তোমার একটা মিথ্যা। পারি তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তাই তাকে নিরাশ হয়ে ওই দিন চলে যেতে হয়। এরপর আমরা দেখতে পাই যে রুক্মিণী একটা আহত হরিণের চিকিৎসা করছিল। সে ওই হরিণটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু হরিণটি মারা যায়। রুক্মিণী তখন দেখতে পায় ওই হরিণটিকে গুলি করে মারা হয়েছে। তখন তো সেই বিষয়টি পুলিশকেও জানায় যে ওই হরিণটিকে কেউ গুলি করে মেরেছে। তখন জুনিয়র হান্টার নামে একজন ব্যক্তি সেখানে আসে। সেই আইল্যান্ডের একজন প্রভাবশালী ব্যক্তি ছিল। সে সবার সামনে এসে বলে যে আমি ওই হরিণটিকে গুলি করে মেরেছি। এছাড়াও সে ওখানে রুক্মিণীর সাথে খারাপ আচরণ করতে থাকে। এই ব্যাপারটা তো পারিও দেখতে পায়। এসব দেখে সে তো খুবই রেগে যায়। সে আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সেখানে থাকা একটা দরজাই ভেঙে ফেলে। এতে করে দেখা যায় যে একটা মন্দিরের দরজা খুলে যায়, যেটা বহু বছর ধরে আটকানো ছিল। সেই মুহূর্তে সবাই থমকে দাঁড়ায়, হাত জোর করে ওই মন্দিরের সামনে প্রার্থনা করতে শুরু করে। বিষয়টা দেখে পারি কিছুটা অবাক হয়। এরপরই জুনিয়র হান্টার পারিকে পরের দিন তার আস্তানায় আসতে বলে। সেই কথা অনুযায়ী পারি পরের দিনই তার আস্তানায় পৌঁছায় এবং তাদের সবাইকে খুব মারে। যাওয়ার সময় সে বলে যায় যে পরের দিন রুক্মিণীকে সাথে করে নিয়ে আসবে, তারা যেন তার কাছে ক্ষমা চায়। এরপরই পারি সেখান থেকে রুক্মিণীর কাছে পৌঁছায়। পারি জানায় আমি সত্যিই ভালো হয়ে গেছি, তার প্রমাণ আমি তোমাকে কালকে দিব। বিশ্বাস করো, তুমি কালকে বুঝতে পারবে যে আমি সত্যিই ভালো হয়ে গেছি। একথা বলেই সে সেখান থেকে চলে যায়। দৃশ্য এখানে পরিবর্তন হয় আর আমরা জুনিয়র হান্টারকে দেখতে পাই। সে ওই ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং গ্যাং এর সাথেই বসেছিল। তারা মার খেয়ে ওই গ্যাংয়ের সবাইকে ডেকেছিল পারি সম্পর্কে জানানোর জন্য। তখনই আমরা জানতে পারি যে এই আইল্যান্ডটা মূলত এই গ্যাং এরই। সেই মুহূর্তে কথা অনুযায়ী পারি রুক্মিণীকে সেখানে নিয়ে আসে। তখন এই গ্যাংয়ের সবাই পারিকে চিনে ফেলে। সেই মুহূর্তে তারা থিলাগানকে কল দেয় আর জানায় যে পারি ব্ল্যাক আইল্যান্ডে রয়েছে বর্তমানে। সে আরো জানায় যে তার সাথে রুক্মিণী নামে একটা মেয়েও আছে। এই কথা শুনে থিলাগান তো অনেক খুশি হয়ে যায়, কারণ এতদিন ধরে তো তাদেরই সে খুঁজছিল। তখনই থিলাগান তাদের সবাইকে সাবধান করে দেয় আর জানায় তারা যেন কোনো পদক্ষেপ না নেয়, তাহলে পারি সতর্ক হয়ে যাবে আর সেখান থেকে সরে যাবে। তাকে খুঁজে পাওয়া তখন আরো বেশি কষ্টকর হয়ে যাবে। তো এরপর থিলাগান আরো বলে যে আমি সেখানে আসছি, তোমরা একটু অপেক্ষা করো, যা করার আমি সেখানে এসে করব, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। এরপরে আমরা জুনিয়র হান্টারের আস্তানায় পারিকে রুক্মিণীর সাথে ঢুকতে দেখতে পাই। তারা পারিকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর রুক্মিণীর পা ধরে ক্ষমা চাইতে থাকে। তখন সেই সমস্ত কথা থিলাগান ফোনে শুনছিল। তাদের এই সমস্ত কথা শুনে সে নিশ্চিত হয় যে সত্যি পারি এবং রুক্মিণী সেখানেই রয়েছে। তো তারপরে রুক্মিণীকে নিয়ে পারি সেখান থেকে চলে যায়। তাদের সাথে কথা বলা শেষ করে থিলাগান ওই নেতাকে সেই মুহূর্তে কল করে আর তাকে জানায় অবশেষে পারিকে আমরা খুঁজে পেয়েছি। এইবার গোল্ডফিশের খবর আমরা খুব সহজেই পেয়ে যাব, কারণ পারির সাথে তার দুর্বলতা রুক্মিণীও রয়েছে। দৃশ্য পরিবর্তন হয়। সেখানে আমরা একটা প্রতিযোগিতার দৃশ্য দেখতে পাই। এই প্রতিযোগিতায় আমাদের দেখানো হয় সেই হিউম্যান ট্রাফিকিং গ্যাং এর বসের চেহারা। এই গ্যাং এর বসের নাম হলো মাইকেল। তারপর মাইকেল যখন বসেছিল তখন এই গ্যাং এর এক সদস্য গিয়ে তাকে পারির বিষয়ে সবকিছু জানায়। অন্যদিকে ফাইনালি অনেক কষ্টের পর রুক্মিণী পারির প্রেম গ্রহণ করে নেয়। সে তাকে আবারও বিশ্বাস করতে শুরু করে আর জীবনে এই প্রথম পারি মন খুলে হাসতে থাকে। আর তার এই হাসি দেখে রুক্মিণীও খুব খুশি হয়ে যায় আর সে বলতে থাকে বাহ, তোমার হাসি এত সুন্দর। এভাবেই তারা নিজেদের মধ্যে সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। পারিকে এখন দুজন শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে হবে। এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে। আমরা 1890 সালের ব্ল্যাক আইল্যান্ড দেখতে পাই। সেই সময় এই আইল্যান্ডে ব্রিটিশদের অধিপত্য ছিল। তারাই এই পুরো জায়গা শাসন করত। তারা এখানে শ্রমিকদের দিয়ে রাবার চাষ করাতো। এই শ্রমিকরা মূলত ভারতীয় শ্রমিক ছিল। ব্রিটিশরা তাদের উপর অনেক অত্যাচার করত আর জোর করে তাদের দিয়ে রাবার চাষ করাতো। শ্রমিকদের অনেক কষ্ট ছিল, কিন্তু তারা কিছুই বলতে পারত না। 1960 সালে এই আইল্যান্ডের মালিক বদলে যায়, কিন্তু বদলায় না সেই পুরনো প্রথা। ওই নতুন মালিকও শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার করত আর তাদের দিয়ে জোর করে রাবার চাষ করাতো। মূলত এই কাজটা এখনো করছে মাইকেল। এই আইল্যান্ডে যখনই কোনো ছেলে হতো তখন মাইকেল ওই ছেলের বুকে একটা সিল মারত। অর্থাৎ যখনই ওই ছেলেদের বয়স 12 হতো তখনই ওই গ্যাংয়ের মেম্বাররা তাদের জিম্মি করে নিত আর সেই বাচ্চাদের দিয়ে রাবার চাষ করাতো।
এক মা তার ছেলেকে তার বাবাকে দেখাতে চেয়েছিল। সেই মুহূর্তেই সে ওই ছেলের বাবাকে এসে মেরে ফেলে। তখন একজন লোক এসব সহ্য করতে না পেরে বলে ওঠে যে আপনারা তো রাজা, আপনারাই যদি আমাদের সাথে এরকম অমানবিক আচরণ করেন তাহলে আমরা কোথায় যাব? আমাদের জীবনটাও তো জীবন। সে আরো বলে একদিন ঠিকই এমন একজন আসবে যে আমাদেরকে এই অত্যাচার থেকে রক্ষা করবে। তখন মাইকেল বলে এখানে শুধুমাত্র আমারই রাজত্ব চলবে, এখানে আমিই রাজা, কারো এত সাহস নেই যে আমার সাথে লড়াই করবে। অন্যদিকে আমরা তখন পারিকে দেখতে পাই যে আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই হাসছিল। তখনই তার বন্ধুরা এসে পেছন থেকে তাকে দেখে আর বলতে থাকে বা আমাদের পারি দেখি হাসছে। এটা শুনে পারি নিজেও লজ্জা পেয়ে যায়। তখনই আমরা অন্যদিকে রুক্মিণীকে দেখি, সেও সকালবেলা পারির কথাই মনে করছিল। ঠিক তখনই পারি তার দরজায় এসে কড়া নাড়ে। দরজা খুলে পারিকে দেখেই তো সে খুব খুশি হয়ে যায়। এরপরই দেখা যায় রুক্মিণী পারিকে পুরো আইল্যান্ড ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তারা দুজন তো বেশ এনজয় করছিল। তখন হঠাৎ করেই পারির একটা পাগল মহিলার সাথে দেখা হয়। তখন পারি জানতে পারে এই মহিলা তার সন্তানের শোকে পাগল হয়ে গেছে। সবাই তো তার কাছে আসতে ভয় পেত, কিন্তু পারি যখন তার কাছে যায় তখনই সে শান্ত হয়ে যায়। এরপরই সে তাকে তার কমেডি শোতে নিয়ে আসে। দেখা যায় তার পেছন পেছন সেই গ্রামের অনেকেই আসে। সবাইকে সেখানে সে তার কাজকর্ম দিয়ে হাসাতে থাকে। কিন্তু তখনই ঘটে আর এক ঘটনা। সেই মুহূর্তে সেখানে মাইকেল তার দলবল নিয়ে চলে আসে। প্রত্যেকে তো তাদের দেখে অনেক ভয় পেয়ে যায়। ভয়ে তারা সবাই দাঁড়িয়ে পড়ে। তখনই পারি পেছনে ঘুরে দেখে যে এটা তো সেই গ্যাং যাদেরকে পারি একসময় পিটিয়েছিল। তখন দেখা যায় মাইকেল সেখানে জোকার সাজে আর বিভিন্ন কথা বলতে থাকে যেগুলো রুক্মিণীর মোটেই পছন্দ হয় না। আর যখন সে ওখান থেকে চলে যেতে লাগে তখন মাইকেল তো তাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। সেই মুহূর্তেই তো পারি প্রচন্ড রেগে যায়, তাই সে সাথে সাথে মাইকেলের কলার ধরে বসে। তখনই তার গ্যাংয়ের সবাই আবার পারির দিকে বন্দুক তাক করে। মাইকেল তখন পারিকে বলে ভয় পেও না, আমি কোনো খারাপ উদ্দেশ্যে তাকে ধরিনি, আমি শুধুমাত্র তাকে আটকিয়েছি সবকিছু জানাতে। এরপরই মাইকেল রুক্মিণীকে বলতে থাকে যে এই আইল্যান্ডে আসার জন্য পারি কি কি করেছে। এছাড়াও সে বলে তার সাথে যে কমেডিয়ান আছে তাকেও পারি কিডন্যাপ করেছে। এতে কমেডিয়ানও সম্মতি জানায়, যার কারণে পারি আর রুক্মিণীর সম্পর্কে আবারও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পারির উপর রুক্মিণী অনেক রেগে যায়। পারি তাকে আবারও বোঝাতে চায়, কিন্তু রুক্মিণী তো কিছু বুঝতেই চায় না। সে রাগ করে সেই স্থান থেকেই চলে যেতে নেয়। তখনই তার পিছু নেয় পারি, কিন্তু তাকে একজন লোক বাধা দেয়, যার উপর রেগে পারি তাকে খুব মারতে থাকে। রুক্মিণী তো সেটাও দেখে নেয়। সে তখন মনে মনে অনেক কষ্ট পায়। এরপরই দেখা যায় পারি একে একে সবাইকে মারতে শুরু করেছে। তখন তাকে রুক্মিণী এসে আটকায়। রাগের মাথায় পারি তার উপরও রাগ দেখায়। তখন রুক্মিণী বলে মারতে চাও তাহলে আমাকেও মেরে ফেলো, মারো, দাঁড়িয়ে আছো কেন? তুমি তো বলেছিলে তুমি বদলে গেছো, কিন্তু কি বদলেছো? বদলে যাওয়া কি এমন হয়? উত্তরে পারি জানায় হ্যাঁ, আমি এইরকমই অনেক চেষ্টা করেছি পাল্টে যাওয়ার, নিজেকে শুধরে নেওয়ার, কিন্তু আমি পারবো না। আমি এমনই, সবসময় এভাবেই মানুষের খুন করি আর করে যাব। আমি অন্যায় দেখতে পারি না, কিন্তু তারপরও আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার জন্য সবকিছুর ঊর্ধ্বে তুমি, আমার তোমাকেই লাগবে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তখন রুক্মিণী জানায় এভাবে ভালোবাসা হয় না, তুমি আর আমি অনেক আলাদা। ভালোবাসা তো আর মুখের কথা নয়, তাই চলে যাও তুমি এখান থেকে। আমি আর তোমার মুখও দেখতে চাই না। আমাদের দুজনের এক হওয়া আর কখনোই সম্ভব নয়। এটা বলার পরই রুক্মিণী সেখান থেকে চোখের পানি ফেলতে ফেলতে চলে যায়। অন্যদিকে সেখানে বসে পারি নিজের ভালোবাসার জন্য কাঁদতে থাকে। তখনই মাইকেল পারির কাছে আসে। পারি সেই সময় মাইকেলকে বলে তুমি তো বলেছিলে আমাকে নিজের গ্যাংয়ে ফাইট করার জন্য নিবে, আমি এখন তার জন্য রাজি আছি। মাইকেল তখন বলতে থাকে তোর জীবন একজন দেবদাস হয়ে জীবন কাটানোর জন্য নয়, একজন ভালো ফাইটার হয়ে লড়াই করার জন্য হয়েছে। এখানে যেভাবে লড়াই করলি ফাইটের দিনও এভাবে লড়াই করতে পারলে তো তুই জিতবি, আর সাথে অনেক টাকাও আসবে। সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে পারি তার কাছে থাকা রুক্মিণীর ছবিটা ছিঁড়ে ফেলে দেয় এবং তাদের কাল্ট ফাইটে অংশ নিতে চলে যায়। এখান থেকে দৃশ্য শিফট হয় আর আমরা পারিকে ওই কাল্ট ফাইট হওয়ার জায়গায় দেখতে পাই, যেখানে সে মনের কষ্টে বারবার রুক্মিণীর কথাই মনে করছিল আর সেই রাগের আগে সবাইকে মেরে যাচ্ছিল। উপর থেকে তো মাইকেল এগুলো দেখে অনেক মজা পেতে থাকে। অবশেষে দেখা যায় পারি ওই লড়াইটা জিতেই যায়। লড়াইয়ের নিয়ম অনুযায়ী যারা হেরে গেছে তাদের মধ্যে থেকে পারিকে একজনকে মারতে হবে। মাইকেল তো পারিকে এমনটা করতে বলে, কিন্তু সেই সময় অবাক করে দিয়ে পারি বলে আমি কাউকে এভাবে খামোখা জানে মারতে পারবো না। এই কথা শুনে তো তার জায়গায় মাইকেলই একজনকে মেরে ফেলে। তো সেখানে যারা হেরে গিয়েছিল তারা তো অনেক কান্না করতে থাকে, কারণ তাদের দলেরই একজনকে মেরে ফেলা হয়েছিল। এটা তাদের জন্য অনেক কষ্টের একটা বিষয়, কিন্তু মাইকেলের যেন কোনোটাতেই কিচ্ছু যায় আসছিল না। তবে পারিকে এই বিষয়টা অনেক বেশি হার্ট করে, সেই সব খুব সহজে নিতে পারছিল না। এর পরের দৃশ্যে দেখা যায় পারি একটা রুমে একাই বসেছিল। তখন সে সেই ফাইটের সবকিছু মনে করতে থাকে আর এসব ভেবে ভেবে সে অনেক বেশি অস্থির হয়ে যায়।
ঠিক তখনই ওই গ্যাংয়ের মেম্বাররা এসে জানায় যে পারিকে মাইকেল ডাকছে। এরপরই পারি রেডি হয়ে চলে আসে মাইকেলের আস্তানায় তার সাথে দেখা করতে, কিন্তু সে তো জানতো না মাইকেল তাকে কি কারণে ডাকছে। তখন মাইকেল তাকে জানায় যে তার বাবা তার জন্য অপেক্ষা করছে। সে কি সব গোল্ডফিশ, বড় নেতা, এই কথাগুলো তাকে বলছিল। তার অবশ্য এসব পলিটিক্স নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাই সে যেন তার বাবার সাথে গিয়ে কথা বলে আসে। তাছাড়া তারা রুক্মিণীকেও কিডন্যাপ করে নিয়েছে সেই গোল্ডফিশ কোথায় রয়েছে সেটা জানার জন্য। এখন সে যদি গোল্ডফিশের লোকেশন বলে দেয় তাহলেই তারা রুক্মিণীকে ছেড়ে দিবে। এখন সেই ডিসাইড করুক সে কি করবে। আসলে মাইকেল নিজেও ওই গোল্ডফিশের ধান্দায় ছিল। যাক, তো পারি তখন তাকে কিচ্ছু বলে না। সে চুপচাপ তার ড্রিঙ্ক করতে থাকে। বেশ আয়েশ করে ড্রিঙ্ক করে সে বাইরে আসে। তখন তার সব বন্ধুরা তাকে বলতে থাকে এই দুই দল হাত মিলিয়েছে আর তারা রুক্মিণীকেও কিডন্যাপ করে নিয়ে গেছে। পারি তখন বলে, জানি, আমার এখন মনে হচ্ছে বাবাকেও জোক শোনানোর সময় হয়ে গেছে। এই বলেই সে থিলাগানের কাছে চলে যায়। সে তো গান বাজিয়ে নাচতে নাচতে তার বাবার সাথে দেখা করে, কিন্তু তখনই দেখা যায় থিলাগান তার নকল হাত দিয়ে এক ঘুষি মেরে দেয়। পারি তো সাথে সাথেই সেখানে পড়ে যায়। তখন পারির সাথে আসা মাইকেলের লোক বলতে থাকে, এটা কি করলেন? এখন যদি মারা যায়? থিলাগান বলে, এত সহজেও মরবে না। তো ঠিকই দেখা যায় একটু পরে পারি উঠে বসে আর হাসতে থাকে যে কি সবাইকে চমকে দিলাম তাই না? তো সেই সময় সে সেখানে রুক্মিণীকে দেখতে পায়। তারা রুক্মিণীকে সেখানেই আটকে রেখেছে। এটা দেখেই তো তার মেজাজ গরম হয়ে যায়। তারপরও সে কিচ্ছু বলে না, চুপচাপ সব সহ্য করতে থাকে। এরপরই দেখা যায় পারি তার বাবাকে বলতে থাকে যে ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলবো, কিন্তু একটু ড্রিঙ্ক করতে করতে। তার বাবাও তখন এটা মেনে নেয়। এরপর সে থিলাগানকে বলতে থাকে, ধরুন আমি আপনাকে গোল্ডফিশের লোকেশন বলে দিলাম, কিন্তু এরপরে কি নিশ্চয়তা আছে যে আপনি রুক্মিণীকে আর আমাকে ছেড়ে দিবেন? আমাদেরকে আপনি মেরে ফেলবেন না। এমনও তো হতে পারে যে আপনি আমাদেরই ক্ষতি করে দিলেন। তো এর কি গ্যারান্টি আপনি দিতে পারেন? তখন থিলাগান জানায়, আমি তোমাকে এতদিন বাঁচিয়ে রেখেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় গ্যারান্টি, না হলে তো এতদিনে মেরেই ফেলতে পারতাম। তো পারি উত্তরে বলে, আমি এসবে বিশ্বাস করি না। আপনি এখনই আপনার নেতা ধর্মেন্দারকে ফোন করুন। যদি সে গ্যারান্টি দেয় তারপরই আমি আপনাকে গোল্ডফিশের আসল লোকেশন জানাবো, তার আগে নয়। তারপরই দেখা যায় থিলাগান ওই নেতাকে কল করে। তখন ওই নেতা পারিকে নিশ্চয়তা দেয় যে যদি সে গোল্ডফিশের লোকেশন সম্পর্কে বলে দেয় তাহলে তাকে আর রুক্মিণীকে কেউ স্পর্শ পর্যন্ত করবে না, তাই তার কোনো চিন্তা নেই, সে শুধু ঠিকানাটা বলুক। অন্যদিকে তখন আমরা দেখতে পাই যে থিলাগানের আরেক ছেলে ভিকিকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রীর ছেলে। এদিকে তো এত কিছুর পরও থিলাগান পারিকে গোল্ডফিশের লোকেশন সম্পর্কে বলতে বলে, কিন্তু পারি তখন তাকে লোকেশন সম্পর্কে না বলে আবল তাবল বলতে থাকে। এতে তো থিলাগান অনেক রেগে যায়, আর যখনই তাকে মারতে যাবে তখনই দেখা যায় তার কল আসে। পারি তখন বলতে থাকে, আপনার দ্বিতীয় ছেলে ভিকি ঠিকঠাক আছে তো? ওকে আবার কেউ কিডন্যাপ করে নেয়নি তো? সেই সময় আমরা বুঝতে পারি মূলত পারির লোকেরাই ভিকিকে কিডন্যাপ করেছিল। যাক, তো দেখা যায় থিলাগানকে তার দ্বিতীয় স্ত্রী কল করেছে। সে তাকে জানায় যে তাদের সন্তানকে কেউ কিডন্যাপ করেছে। এই কথা শুনে তো থিলাগান আরো রেগে যায়। হঠাৎ করে সেই সময় মাইকেলের গ্যাং থিলাগান এবং তার গ্যাংয়ের উপর বন্দুক তাক করে। এর থেকেই আমরা বুঝতে পারি যে মাইকেলের সাথে বহুত আগেই পারি কোনো একটা প্ল্যান করে এখানে এসেছিল। আর এই মাইকেল তো সুবিধাবাদী, যেখানে তার সুবিধা সে সেই পার্টির সাথেই থাকবে। তো পারি তখন থিলাগানকে জানায় যে যদি সে তার ছেলেকে ফেরত পেতে চায় তাহলে যেন সে তার মাথা থেকে গোল্ডফিশের চিন্তা বাদ দিয়ে দেয়। কোনো উপায় না থাকায় থিলাগান তখন তার ছেলেকে বাঁচাতে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরই পারি রুক্মিণীর সাথে কথা বলতে চায়, কিন্তু রুক্মিণী তার সাথে কথা না বলেই চলে যায়। এরপর আবারও দৃশ্য শিফট হয়। আমরা দেখতে পাই মাইকেল এবং পারি পার্টি করছিল। পারির মন খুব খারাপ ছিল, যা দেখে মাইকেল তার জন্য এই পার্টির আয়োজন করেছিল। সবাই সেখানে অনেক মজা করছিল। ঠিক সেই মুহূর্তে ওইখানে মাইকেলের বাবা চলে আসে আর এই পার্টিটা বন্ধ করায়। তারপর সে মাইকেলকে নিয়ে কথা বলার জন্য একটা আলাদা জায়গায় যায়। সেখানে সে মাইকেলকে বলে, তুমি কেন ওর সাথে পার্টি করছিলে? ও তো তোমার দাস, আর তারপরও আমার ওকে দেখে মোটেই ভালো লাগছিল না। তখন মাইকেল তার বাবাকে জানায় পারিকে সে লন্ডনের এক কাল্টের কাছে 6 কোটি টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে, যেখান থেকে সে 2 কোটি টাকাও পেয়ে গেছে। এছাড়াও সে জানায় পারির কাছ থেকে গোল্ডফিশের লোকেশনও সে পেয়ে গেছে। এখান থেকে আমরা জানতে পারি গোল্ডফিশের দাম মূলত 120 কোটি টাকা, যেটার পরিমাণ আসলেই অনেক বেশি। এই কারণে মূলত থিলাগান ওই গোল্ডফিশ পাগলের মতো খুঁজছিল। অন্যদিকে আমরা পারিকে দেখতে পাই যে ড্রিঙ্ক করে জঙ্গলের দিকে চলে আসে। সেখানেই পারির দেখা হয় কালটে যাদের সাথে তার ফাইট হয়েছিল তাদের সাথে, কিন্তু এরপর সে সমুদ্রের তীরে বসে ড্রিঙ্ক করছিল। তখনই ওই কালটের সবাই এসে তাকে অনেক মারে। সে সময় তাদের থেকে বাঁচতে পারি সমুদ্রে ঝাঁপ দেয়। তখনই তো তারা সবাই পারিকে খুঁজতে থাকে, কিন্তু কেউই খুঁজে পায় না। তবে এর কিছুক্ষণ পরই দেখা যায় পারি ওখানে থাকা একটা নৌকার উপর উঠে দাঁড়ায়। সেই মুহূর্তে ওই লোকগুলো তার পেটে সেই কৃষ্ণের ত্রিশূলের চিহ্ন দেখতে পায়। সবাই তো এটা দেখেই পারির সামনে মাথা নত করে আর তাকে সম্মান জানাতে থাকে। পারি তো তখন এই দৃশ্য দেখে
খুবই অবাক হয়ে যায়। সে তো বুঝতেই পারে না এর কারণ কি। তখন তাদের মধ্যে একজন জানায় বহু বছর আগে তাদের পূর্বপুরুষ অনেক পরিশ্রম করে একটা সোনার ত্রিশূল বানিয়েছিল। আজ থেকে প্রায় ৩৫ বছর আগে জাদামণি মন্দিরের বার্ষিকীতে রাজা মিরাসুকে সেই ত্রিশূল আমরা উপহার হিসেবে দিয়েছিলাম। এরপর রাজা মিরাসু সেই ত্রিশূল নিয়ে জাদামণি মন্দিরে যায়। তখন সেই মন্দিরের পুরোহিত তাকে জানায় এক চন্দ্রহীন রাতে বুকে ত্রিশূলের চিহ্ন নিয়ে জন্ম নিবে এক বালক, আর সেই রাজা মিরাসুর সাম্রাজ্য ধ্বংস করবে। আর সেই বালকের কাছ থেকেই সেই ত্রিশূল গ্রহণ করবে, তার কাছ থেকে নয়, কারণ তার হাত রক্তে রঞ্জিত। এসব শুনে রাজা মিরাসু অনেক রেগে যায় আর ওই পুরোহিতকে মারে। সে আরো নির্দেশ দেয় এরপর থেকে চন্দ্রহীন রাত অর্থাৎ অষ্টমীর দিন কোনো ছেলে শিশু জন্ম নিলে তার বুকে চিহ্ন থাকুক বা না থাকুক, রাজা সেই বাচ্চাকে নিজ হাতে মারবে। এরপর থেকে রাজার নির্দেশে চন্দ্রহীন রাতে যে ছেলে শিশুরই জন্ম হতো রাজা তাদের কুমিরের খাবার বানাতো। এর পরের 1 বছর ওই চন্দ্রহীন রাতে এক লোকের ঘরে একসাথে 2 ছেলের জন্ম হয়, যেখানে দেখা যায় ওই 2 ছেলের একজনের বুকে সেই ত্রিশূলের চিহ্ন ছিল। ওটা দেখেই সেই বাচ্চার বাবা সেই বাচ্চাকে নিয়ে আইল্যান্ড ছেড়ে পালিয়ে যায়। এতে করে ওই বাচ্চার মা সাথে সাথে পাগল হয়ে যায়। এর মধ্যেই রাজার ছেলে বড় হয়ে যায়, আর সেটা আর কেউ না, মাইকেল। সে ওই আইল্যান্ডের সবার উপর অত্যাচার করতে শুরু করে। এসব কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে সেদিন পারি যে পাগল মায়ের সাথে দেখা করেছিল সেটা মূলত তারই মা। এর মধ্যে সে তার আসল বাবাকেও খুঁজে পায়, যার সাথে সে কালতে লড়াই করেছিল সেটা মূলত তার বাবাই ছিল। তখনই পারি সিদ্ধান্ত নেয় যে তাদের সাথে থেকে সে কিভাবে ওই রাজার রাজত্ব শেষ করবে। অন্যদিকে আমরা থিলাগানকে দেখতে পাই, যাকে ওই নেতা অনেক শাসায়, কারণ সে ওই গোল্ডফিশের ঠিকানা বের করতে পারেনি। পরের দিনই শুরু হয় আবার কাল্টের ফাইট, কিন্তু এইবার পারি তার বাবা এবং তার লোকেদের জন্যই লড়াই করে। এখানে সে একটা বুদ্ধিমানের কাজ করে। সে বলে আগের দিন এদের সাথে সে লড়েছে, তেমন কোনো মজা পায়নি, তাই আজ লড়বে তার টিমের সাথে। এরপরই দেখা যায় পারি সবাইকে মেরে হারিয়ে দেয়। তারপর সে মাইকেলকে বলে আগের দিন আমি কাউকে মারতে পারিনি, কিন্তু আজ আমি 2 জন দুর্বল মানুষকে মারবো। একজন হলো তুই আর অন্যজন হলো তোর বাবা। তখন পারি তার শরীরের ওই ত্রিশূলের চিহ্ন দেখায়, যা দেখে রাজা তো খুব ভয় পেয়ে যায় আর তার উপর হামলা করার অনুমতি দেয়। কিন্তু তারা যখন গুলি চালায় তখন পারির জন্য ওই আইল্যান্ডের সবাই হাতে ঢাল নিয়ে দাঁড়িয়ে পড়ে, যার কারণে একটা গুলিও তার গায়ে লাগে না। অন্যদিকে তারা তীর দিয়ে ওদের প্রতিহত করতে থাকে। যখন বন্দুকের গুলি শেষ হয় তখন শুরু হয় হাতে হাতে লড়াই। পারি শুরু করে মাইকেলের সাথে লড়াই এবং জীবনে প্রথমবারের মতো সে হাসে। হাসতে হাসতে সে মাইকেলকে মারে, তারপর তাকে সবার সামনে ঝুলিয়ে দেয়। এরপর সে আসে রাজার বাড়িতে। রাজা তো সেখানে ভয়ে লুকিয়েছিল। তখন কোনো পথ আর না দেখতে পেয়ে রাজা ভয়ে নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়। তখনই সেই ত্রিশূল এবং ব্ল্যাক আইল্যান্ডের সকল জনগণকে নিয়ে তারা তাদের আইল্যান্ডে ফেরত যায়। সেখানে ফিরেই পারি তার মায়ের আশীর্বাদ নেয়। দেখা যায় অনেকদিন পর সবাই সবাইকে ফেরত পেয়েছে। সেখানে এক আলাদা খুশির আমেজ সৃষ্টি হয়, যা দেখে রুক্মিণীও অনেক খুশি হয়। অন্যদিকে থিলাগান মাইকেলের কাছে চলে আসে তার দলবল নিয়ে। তখন মাইকেল তাকে বলে আমি কিন্তু গোল্ডফিশের লোকেশন জানি, আমাকে যদি মারো তাহলে তোমরা আর কখনো এর সম্পর্কে জানতে পারবে না। এরপরই আমরা মন্দিরের দৃশ্য দেখতে পাই, যেখানে পারি মন্দিরের আমানত মন্দিরে ফেরত দিয়ে দেয়। তারপর সে জানতে পারে থিলাগান সেখানে তার দলবল নিয়ে হামলা করতে আসছে। তখন তো পারি সবাইকে ভয় পেতে মানা করে। তো যখন থিলাগানের দলবল বন্দুক নিয়ে সেখানে পৌঁছায় তখন তো তারা উল্টো চমকে যায়, কারণ ওই আইল্যান্ডের প্রত্যেকের হাতে তাদের থেকেও আধুনিক অস্ত্র ছিল, যেটা তাদের 1 সেকেন্ডেই মেরে ফেলতে পারে। পারি তো বহুত আগেই আফ্রিকা থেকে এই অস্ত্রগুলো আমদানি করেছিল, কারণ সে জানতো একদিন এগুলোর প্রয়োজন পড়বে। তো প্রথমে তার মা এই অস্ত্র চালায় হাসতে হাসতে। তার দেখা দেখি যখন সবাই অস্ত্র চালাতে যায় থিলাগান ও তার দলবল তখন ভয়ের চোটে তাদের কাছে সারেন্ডার করে। এখান থেকে এই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় অবশেষে পারি আর রুক্মিণীর বিয়ে হচ্ছে। আর সেখানে তার বাবা থিলাগান, মাইকেল সহ গ্রামের সবাই রয়েছে। তো এরপরই পারি যখন রুক্মিণীকে মঙ্গলসূত্র পরাতে যাবে তখন সে দেখে তার বাবা তো মুখ বেজার করে বসে আছে। তাই সে বলতে থাকে সবাই না হাসলে আমি বিয়ে করব না। তাই সে ওই কমেডিয়ানকে বলে সে যেন এবার একটা সত্যিকারের হাসির গল্প শোনায়। তখনই সে একটা বিরাট বড় কথা রিভিল করে। সে বলে থিলাগানরা গতকাল রাতে যেই রকেট লঞ্চার দেখে ভয় পেয়ে সারেন্ডার করে দিয়েছিল সেই রকেট লঞ্চারগুলোর মধ্যে একটাই ছিল কার্যকর, আর সবগুলো ছিল একেবারেই খেলনা। এসব শুনে তো থিলাগান আর মাইকেল দুজনেই অবাক হয়ে যায়। এই কথা শুনে তো তখন সবাই হাসতে থাকে, এমনকি মাইকেলও। তারা সবাই তো খুব হ্যাপি ছিল। পরবর্তীতে দেখানো হয় এতদিন যেই গোল্ডফিশের কথা বলা হচ্ছিল সেগুলো আসলে রকেট লঞ্চার। আফ্রিকায় তো সেই সময় গৃহযুদ্ধ চলছিল, আর সেখানে অস্ত্র সাপ্লাই দিয়েছিল থিলাগানের পরিচিত সেই নেতা। আর এই কথা জানতে পেরে পারি সেই রকেট লঞ্চারগুলো গায়েব করে দেয়, যেগুলো এখন পুলিশ আন্দামানের জঙ্গল থেকে উদ্ধার করে নেয়, আর সেই নেতাকেও ধরে নিয়ে যায়। তো এই সব কিছু জানতে পেরে আর ছেলের এই কাণ্ড দেখে শেষমেশ থিলাগানও হাসতে বাধ্য হয়।
আর সেও এখন পারিকে তার ছেলে হিসেবে মেনে নিয়েছিল। এটা দেখে পারি নিজেও খুশি হয়ে যায়। আর এরপরই পারি আর রুক্মিণীর বিয়েটা সম্পন্ন হয়। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটারও এখানে হ্যাপি এন্ডিং হয়।